নমস্কার বন্ধুরা, সাজবাতি স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটা আমার বন্ধুর সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটি সম্পূর্ণ একটি জমিদার বাড়িকে কেন্দ্র করে। বন্ধুরা, আজকের ঘটনাটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের গল্প, জমিদার বাড়ির সেই রাত। আমার বন্ধু রনিত বর্তমানে সে কলেজে পড়াশোনা করে, বেশ মেধাবী ছাত্র। সে তার বন্ধুর সঙ্গে একদিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় ঠিক করলো যে তারা বনভোজন করবে। যেমন ভাবা তেমন কাজ। ঠিক তার দুদিন পরেই তারা বেরিয়ে পড়ল শ্মশানপাড়া নামক এক গায়ে। রনিতের বন্ধু তপনের জ্যাঠামশাইয়ের কয়েকশো বছরের পুরনো একটা জমিদার বাড়ি আছে, যেখানে একসময় তপনের জ্যাঠামশাই খুব দাপটের সঙ্গেই জমিদারি করত। কিন্তু কেন জ্যাঠামশাই সেই জমিদারি ছেড়ে দিয়ে শহরে এসে বসবাস করে সেটা তপন জানত না। শুধু তপন তার বাবার কাছ থেকে এটুকু জানতে পেরেছে যে কোনো এক ডাকাত দল নাকি জমিদার বাড়িতে আক্রমণ করে সবকিছু লুট করে নিয়ে চলে যায়। সেই জন্যই জমিদার মশাই গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস করে। তো বনভোজনের জন্য যা যা প্রয়োজন রনিত এবং তার বন্ধুরা মিলে সবকিছু গুছিয়ে নিয়ে সেই জমিদার বাড়িতে গিয়ে ওঠে। বেশ কয়েকশো বছরের পুরনো বাড়ি, ঝোপঝাড় গাছপালা বাড়িটাকে যেন ক্রাশ করে রেখেছে। বাড়ির কোথাও কোথাও প্লাস্টারগুলোও যেন খসে পড়েছে। বাড়িটা যেন পোকামাকড়ের আস্তানায় পরিণত হয়েছে। গ্রামটা যেন এখনও বিদ্যুতের ছোঁয়া পর্যন্ত পায়নি। তারা ঠিক করলো জমিদার বাড়ির দোতলার একটা ঘরে রাত কাটাবে। সে মতো বনভোজনের জায়গাটা একটু পরিষ্কার করেই তারা চলে যায় দোতলার উত্তর দিকের একটা ঘরে থাকার জন্য। ঘরের মধ্যে ঢুকেই তারা একটু অবাক হয়ে গেল। যতদূর তারা জানতো জমিদার বাড়িতে অনেক বছর হয়ে গেল কেউ তেমন আর বসবাস করে না। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝখানে একটা খাট। সেটা দেখে মনে হচ্ছে কেউ যেন গুছিয়ে রেখেছে। তপন এসব কথা ভাবছে, ঠিক তখনই তপনের নাম ধরে পেছন দিকে কে যেন একটা ডাকলো। বাবা তপন, আমি নিধু বলছি, নিধুরাম চট্টোপাধ্যায়, তোমার জ্যাঠামশাইয়ের বাল্যকালের বন্ধু। তপন একটু ভয়ে জিজ্ঞাসা করলো, না মানে আপনি? আমি জমিদার বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম। বাড়ির সামনে গাড়ি আর ভেতরে কয়েকজনের কথা শুনতে পেয়ে বুঝতে পারলাম তোমরা চলে এসেছো, তাই আমি এখানে এলাম। তপন যতদূর জানে তার জ্যাঠামশাইয়ের কোনো বাল্যকালের বন্ধুই এখন আর বেঁচে থাকার কথা নয়। তবে ইনি কী করে জ্যাঠামশাইকে চেনেন তপন এইসব মনে মনে ভাবছে। তখনই লোকটি আবার বলল, কি গো বাছা, এত কি মনে মনে ভাবছো? আমি এ পাড়াতেই থাকি। এক সময় তোমার জ্যাঠামশাইয়ের সাথে আমার বেশ মেলামেশাই ছিল। তখনই তপন বলল, আচ্ছা বেশ, এই যে ঘরটা দেখছি এত সুন্দর করে কে গোছালো জানেন কি আপনি? লোকটি বলল, হ্যাঁ, আমি গুছিয়ে রেখেছি। তোমার বাবা আমাকে তোমার আসার আগেই চিঠি দিয়ে জানিয়েছেন, সেই জন্যে সব কিছু তোমাদের জন্য গুছিয়ে রেখেছিলাম। এই বলে লোকটা নিচে চলে গেল। যাই হোক, রনিত একটু খুশি হলো যে তাদের রাত্রে থাকার জন্য কোনো একটা ব্যবস্থা তো হলো। সন্ধ্যাবেলা রনিত ও তার বন্ধুরা মিলে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে গল্প করছে। তখনই তারা নিচে কিসের যেন একটা আওয়াজ শুনতে পেল। মনে হলো কেউ যেন তাদের থালা বাসনগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তখনই সব বন্ধুরা মিলে নিচে লাইট নিয়ে গিয়ে দেখলো সেই বয়স্ক লোকটা। তপন এত শব্দ কিসের জিজ্ঞাসা করতেই বয়স্ক লোকটা বলল, বাবা, এগুলো আমি পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছিলাম, সেই জন্যই হাত থেকে পিছলে পড়ে গেছে। কিন্তু তপন বলল যে সে বাইরের প্রধান গেটটা তো ভালো করে তালা দিয়ে আটকে দিয়েছিল, কিন্তু ইনি ভিতরে কিভাবে এলেন? এই কথা বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, আমি আগে থেকেই ভেতরে ছিলাম, হয়তো তোমরা খেয়াল করোনি। তপন মনে মনে ভাবল হয়তো তার ভুল হতেও পারে। এই বলে সে ও তার বন্ধুরা আবার ওপরের ঘরে গিয়ে শুয়ে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। রাত তখন প্রায় 1টা বাজে। রনিতের বাথরুম পেয়েছে, তাই সে কাউকে না ডেকেই নিজে একা ফোনের টর্চ জ্বালিয়েই যেতে লাগলো। হঠাৎ তার মনে হলো পেছন থেকে কে যেন তাকে ডাকছে। রনিত পেছন ঘুরতেই দেখলো সেখানে কেউ নেই।
তখন সে আবার বাথরুমের দিকে যেতে থাকলো। হঠাৎই বাথরুমের পাশের ঘর থেকে একটা শব্দ তার কানে ভেসে আসছে। সে একটু ভয় পেয়ে সামনের দিকে যেতে থাকে। তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। সে আস্তে আস্তে ঘরের দিকে যেতে থাকলো। দেখলো একটা ভাঙা লণ্ঠন নিচে পড়ে আছে, আর একটা বিড়াল জানালার ওই পাশে বসে। এটা দেখে সে দৌড়ে ওপরের ঘরে যেতে যাবে, তার পা যেন ঘরের মেঝেতে আটকে গেছে। সে আর চলতে পারছে না, কাউকে যে ডাকবে তাও পারছে না। কিছুক্ষণ পরে একটু গায়ে জোর পেতেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, আচমকা একটা ছায়া যেন তার সামনে দিয়ে চলে গেল। সে জোরে চেঁচিয়ে উঠল। তার এই শব্দে তপন আর বাকি বন্ধুদের ঘুম ভেঙে যায়। তখন তপন বলল, কি হয়েছে, কি হয়েছে? তুই এত ভয় পেয়ে আছিস কেন? তুই এত রাতে বাইরেই বা কি করছিস? আমি মানে বাথরুমে। এই বলে সে আর কিছুই বলতে পারে না, অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তার বন্ধুরা সবাই মিলে তাকে ধরাধরি করে খাটের ওপর নিয়ে গিয়ে শুয়ে রাখল। কিছুক্ষণ পর রনিতের জ্ঞান ফিরতেই তার মুখে সমস্ত কথা শুনে তারা হাসতে থাকে আর বলল, তোর নিশ্চয় রাত্রে ভালো মন্দ খেয়ে পেট গরম হয়েছে, তাই এত ভুলভাল বকছিস। এই বলেই তারা আবার গিয়ে শুয়ে পড়ে। রাত তখন 2টো বাজে। হঠাৎ দরজায় কি যেন টোকা দেয়। রনিত উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল সেই বয়স্ক লোকটা। বাবা, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তাই তোমাদের সাথে একটু দেখা করতে আসলাম। এই বলেই লোকটি চলে গেল। তপনের অবশ্য তার ব্যবহারে একটু খটকা লাগলো, কিন্তু তপন অত কিছু চিন্তা না করে আবার গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ খাটের তলা থেকে কেমন যেন একটা আওয়াজ শুনতে পেল। লাইট জ্বালিয়ে দেখতেই সবাই অবাক হয়ে যায়। একটা বিড়াল যে কিনা খাটের তলায় দৌড়াদৌড়ি করছে। রনিত দেখেই আবার ভয়ে চিৎকার করে উঠল। কি হয়েছে জিজ্ঞাসা করতে রনিত বলল, এই বিড়ালটাকে তো কিছুক্ষণ আগে আমি নিচে দেখেছি। এটা এখানে এলো কি করে? লাইট জ্বালিয়ে খাটের তলাটা ভালো করে দেখতেই তপন একটা ছেঁড়া পুরনো বই খুঁজে পেল। বইয়ের প্রথম পেজ উল্টাতেই প্রথমে বড় বড় করে লেখা আছে, শ্মশান পাড়ার জমিদার বাড়ি, লেখক শিবরাম মাহিতি। ইনি তপনের জ্যাঠামশাইয়ের সময়কার এই গ্রামেরই মোড়ল ছিলেন। তিনি তার কাজের ফাঁকে মাঝে মাঝে লেখালেখি করেছেন অনেক। এই বইটা তারই লেখা। তারপর বইয়ের দ্বিতীয় পাতা উল্টাতেই রনি তার তপন হতভম্ব হয়ে গেল। দেখল লেখা আছে, শিবরাম ও তপনের জ্যাঠামশাই দুইজন বাল্যকালের বন্ধু, আর নিধুরাম, উনি ছিলেন এই অঞ্চলের এক ভয়ঙ্কর ডাকাত। নিধুরাম চাইতো তপনের জ্যাঠামশাইকে মেরে তার এই জমিদারি সমস্ত কিছু দখল করে নিতে, কিন্তু তিনি বারংবারই পরাজিত হয়েছে। সেই জন্য তিনি এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন। তপনের জ্যাঠামশাই ও তার পরিবারকে মেরে শ্মশানে মাটি চাপা দিয়ে দেবে। এই মতো পরিকল্পনা করে নিধুরাম একদিন অমাবস্যার রাতে তার সমস্ত সাঙ্গপাঙ্গ নিয়ে জমিদার বাড়ি আক্রমণ করে। আক্রমণের ফলে জমিদার বাড়ির প্রায় অর্ধেক প্রহরী মারা যায়, কিন্তু তাও নিধুরাম জমিদার মশাইকে হারাতে পারে না। জমিদার তাকে বন্দি করে সেই অমাবস্যা রাতেই তার গলা কেটে জমিদার বাড়ির পেছনে এক বুড়ো নিম গাছের নিচে মাটি চাপা দিয়ে রাখে। তার পরদিন থেকেই নাকি জমিদার বাড়িতে নানা রকম সব ভুতুড়ে ঘটনা ঘটতে থাকে। কখনো দেখা যায় একটা মুন্ডু কাটা বেড়াল ঘুরে বেড়াচ্ছে, তো আবার কখনো নিধুরাম হাতে তলোয়ার নিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে আসছে। বহুদিন ধরে জমিদার বাড়িতে এমন সব ঘটনা ঘটার পরেও যখন ভুতুড়ে কাণ্ড আর থামছে না, তখন জমিদার মশাই এক তন্ত্রসিদ্ধ ওঝাকে ডেকে এনে বাড়িতে ভূত তাড়ানোর যজ্ঞ করে। তারপরেও নিধুরামের ভুতুড়ে তাণ্ডব সেই বাড়িতে চলতেই থাকে। কোনো দিন এমনও হয়েছে যে নিধুরাম তপনের জ্যাঠামশাইয়ের গলা উঁচু করে দেওয়ালে সেটে রেখেছে। তার কিছুদিন পরেই জমিদার মশাই তার জমিদারি ছেড়ে এসে এই শহরে বসবাস করে। এই পর্যন্ত পড়েই তপনের আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তখন আর অনিত হঠাৎ দেখলো নিধুরামের সেই কাটা মুন্ডুটা তাদের সামনে ঝুলে আছে, আর তার থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে, আর বলছে, জমিদার আমার হাতে এই জমিদারি সঁপে দেয়নি, তাই আমিও কাউকে এই বাড়িতে সুখে বাঁচতে দেব না। যে একবার এই বাড়িতে ঢুকবে তার কাটা মুন্ডুটাও ঠিক এইভাবে ঝুলতে দেখা যাবে। এটা দেখেই তপন আর রনিতের জ্ঞান হারালো, আর যখন জ্ঞান ফেরে তখন দেখলো তারা তাদের শহরের বাড়িতে খাটে শুয়ে আছে। রনিতের বাবা বলল,
তারা নাকি এইভাবে প্রায় 7 দিন ধরে জ্ঞান হারিয়ে শুয়ে আছে। বর্তমান সমাজ এইসব ভূত প্রেতে আর তেমন একটা বিশ্বাস করে না। আর আমিও যেহেতু এই বর্তমান যুগেরই মানুষ, সেজন্য আমিও ভূত বলে যে কিছু হয় এটা তেমন একটা বিশ্বাস করতাম না। তবে ছোটবেলায় অবশ্য দাদু দিদার মুখে অনেক ভূতের গল্পই শুনেছি, কিন্তু তা যতটা না ছিল ভয়ঙ্কর, তার থেকে বেশি ছিল হাস্যকর। সেজন্য আমি ভাবতাম ভূত শুধুমাত্র একটা মানুষের মনের কল্পনা মাত্র। এই ধরুন না, ছোটবেলায় রাতের অন্ধকারে খাটের থেকে পা নামালেই কোনো এক অশরীরী পা টেনে ধরবে, বা সন্ধ্যায় ঘরের বাইরে কোথাও একা বেরোলে পিছনে কেউ একজন ধাওয়া করেছে বলে মনে হয়। আমি অবশ্য বহুবারই এটা জানার চেষ্টা করেছি ভূত বলে সত্যিই কি কিছু আছে কিনা নেই, কিন্তু পড়াশোনার চাপে আর তেমন একটা সময় হয়ে ওঠেনি কখনো। তবে ছোটবেলায় বাবার মুখে শোনা একটা ঘটনা আজ যেন গেঁথে রয়েছে আমার মনের মধ্যে। অবশ্য এটাকে গল্প বলা উচিত নয়, কারণ আমার বাবার মুখে শুনেছি ঘটনাটি নাকি তার নিজের সাথে ঘটে যাওয়া একটা অবাস্তব সত্য ঘটনা। ভূত বলতে যে শুধুমাত্র নিজের মনের কল্পনা মাত্র সেটা নয়, ভূত বলেও এই পৃথিবীতে কিছু একটা আছে, হয়তো সেটা কোনো একটা নেগেটিভ এনার্জি। তিনিও অবশ্য প্রথমে এসব তেমন একটা বিশ্বাস করতেন না, কিন্তু তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি নাকি তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে তেনারা সত্যিই আছেন। আর আজ আমি আপনাদেরকে সেই ঘটনাটাই শোনাতে চলেছি। তো যারা যারা এখনও পর্যন্ত কানে হেডফোন লাগাননি তারা অতি শীঘ্রই হেডফোনটা কানে গুঁজে নিন আর শুনতে থাকুন আজকের ঘটনা। একদিন আমার বাবা এবং নিমাই কাকা দুই বন্ধু যাচ্ছেন শহর থেকে গ্রামে, প্রায় কয়েক হাজার বছরের পুরনো একটা ভাঙাচোরা বাড়িতে। সেখানে কিছু মূল্যবান জিনিস বা কোনো মূল্যবান তথ্য পাওয়া যায় কিনা তার সন্ধানে। ও হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, আমার বাবা ও তার বন্ধু নিমাই দুজনাই ছোটোখাটো গবেষক। তেনারা বিভিন্ন পুরনো দিনের জিনিসপত্র নিয়ে গবেষণা করেন এবং তার সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। সেই কারণেই দুজনে একসাথে ট্রেনের জানলার ধারে বসেন। বাইরের ঠান্ডা হাওয়া আর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে প্রায় 52টা স্টেশন আর 8টি গ্রাম পেরিয়ে অবশেষে ভবানীপুর গ্রামের তালপাড়া নামক একটা ছোট্ট এলাকায় পৌঁছে যান। এই জায়গাটাই নাকি আগে ছিল ভয়ঙ্কর ডাকাতদের ডাকাতি করা জিনিসপত্র লোকানোর একমাত্র সুরক্ষিত স্থান। সেহেতু বোঝাই যাচ্ছে যে জায়গাটায় পৌঁছানোটা যে কতটা ঝুঁকিপূর্ণ কাজ হবে। চারিদিকে ঘন জঙ্গল, বড় বড় গাছপালা, তারই মাঝে প্রায় 3 বিঘা জমি নিয়ে তৈরি একটা বিরাট মহল। এখন অবশ্য সেটা অনেকটাই ভেঙে পড়েছে, কিন্তু তার ভেতরে ঢোকার জন্য যে প্রধান গেট, সেটা একটা শক্তিশালী তালা দিয়ে আটকানো। তারা কোনো রকমে তালাটা ভেঙে ভেতরে প্রবেশ করে। যেই না তারা মহলের ভেতরে একটা পা রেখেছে, সাথে সাথে হাজার হাজার চামচিকে আর কাকেদের দল মহলের ওপর দিয়ে যেন গোল হয়ে ঘুরছে। ভয়ঙ্কর একটা পরিবেশ, যেন মনে হচ্ছে তারা জমালয়ে প্রবেশ করেছে। কিন্তু তারা যেহেতু ভূত প্রেতে বিশ্বাস করে না, সেজন্য দুজনে কোনো রকমে আগে পিছু চিন্তা না করেই সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। তারা যতই এগোচ্ছে যেন মনে হচ্ছে মহলটা তাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, আর ভেতরে গাছগুলো যেন কেমন একটা অদ্ভুত আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তারা এক একটা অভিশাপে অভিশপ্ত। দেওয়ালে আঁকা ছবিগুলো যেন তাদের দিকে এক অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এসব দেখতে দেখতে আমার বাবা আর তার বন্ধু নিমাই দুজনেই এগিয়ে চলেছে মহলের প্রত্যেকটা ঘরগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে। এইভাবে এক এক করে নিচের প্রত্যেকটা ঘর ভালো করে দেখে চলে যায় দোতলায়। সিঁড়ি দিয়ে ওপরে চড়তেই দুই দিকে দুটো রাস্তা। বাঁদিকের ওপরের দেওয়ালে লেখা আছে কানু সর্দার, অর্থাৎ এই ঘরে ডাকাত দলের সর্দার থাকতেন, আর ডান দিকে কর্মচারী এবং প্রহরীরা থাকত। তারা প্রথমে সর্দারের ঘরের দিকেই এগিয়ে যায়। দরজা খুলতেই ঘরের দেওয়ালে আটকানো কানু সর্দারের এক ভয়ঙ্কর মূর্তি, আর মূর্তির চোখ থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। আর মূর্তিটা বলছে, মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি আর মুক্তির মধ্যে আটকে থাকতে চাই না, আমি মুক্তি চাই।
এটা দেখে আমার বাবা আর নিমাই চিৎকার করে উঠল। আর যেই না তারা সেই ঘর থেকে বেরিয়ে দৌড়ে আসতে যাবে, তখনই হঠাৎ ঘরের দরজাটা ভয়ঙ্কর এক শব্দ করে বন্ধ হয়ে গেল। আর দুজনে নিচে আছাড় খেয়ে পড়ে যায়। তারা যত পেছনের দিকে যাচ্ছে, মূর্তিটাও যেন তাদের দিকে এগিয়ে আসছে। আর সেই একই ভয়ঙ্কর আওয়াজ, মুক্তি চাই, মুক্তি চাই, আমি মুক্তি চাই। তখনই আমার বাবা আধো আধো গলায় বলতে লাগলো, কে তুমি? আমাদের কি এভাবে ঘরের ভেতর আটকালে কেন? আমরা কি ক্ষতি করেছি তোমার? আমি কি জানতে চাস? আমি হলাম এই এলাকার ভয়ঙ্কর কানু ডাকাত। কিন্তু আমি তো জানতাম যে কানু ডাকাত অনেক আগে মারা গেছে। তাহলে আপনি এখানে কি করে? হ্যাঁ, তবে শোন, হ্যাঁ আমি অনেক আগেই মারা গেছি, কিন্তু আমার অতৃপ্ত আত্মা এখনো তৃপ্তি পায়নি, এখনো মুক্তি হয়নি তার। আমার আত্মা এই মূর্তির ভেতরেই রয়ে গেছে আর জ্বলছে প্রতিশোধের আগুনে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার বাবা প্রতিশোধের কথা জিজ্ঞাসা করতেই কানু সর্দার বলতে লাগলো এক ভয়ঙ্কর নির্মম কাহিনী। সর্দার তার পরিবার নিয়ে এই মহলে বেশ আনন্দেই কাটাচ্ছিল। তার কর্মচারী ও ডাকাত সেনারা সবাই সর্দারের বেশ বিশ্বস্তই ছিল। তবুও যেন কোনো এক কালো ছায়া তার নিজের বিশ্বস্ত সেনাদের মধ্যে থেকেই জ্বলে উঠল আর সব কিছু তছনছ করে নিরবিচ্ছিন্ন করে দেয় তার সমস্ত সাজানো সংসার। আর লুট করে নিয়ে চলে যায় তার বছরের পর বছর ধরে ডাকাতি করা সমস্ত সম্পদ। তবে সব কিছু নিয়ে যাওয়ার আগে তার পরিবার ও তার সাথে যে ঘটনাটি ঘটে সেটা ছিল সর্দারের জীবনের যেন সব থেকে অভিশপ্ত একটা দিন। সর্দার বললেন, যদি কোনো বাইরের শত্রু লুট করে নিয়ে যেত তাহলে আমার এত কষ্ট হতো না, কিন্তু না, বাইরের কোনো শত্রু নয়, এ যেন দুধ কলা দিয়ে পোষা এক কাল সাপ। হ্যাঁ, আমার নিজের লোকেরাই আমার সাথে বেইমানি করেছে। এতটা বলেই মূর্তি অর্থাৎ কানু সর্দার একটু থেমে আবার বলতে লাগলো, ছোটবেলায় বইয়ে পড়া একটা কথা না খুবই মনে পড়ে, তুমি শত্রু চিনিবে কেমন করে যদি সে জন্মে তোমারই ঘরে। কি জানো, যখন দেখবে তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি পরাজিত হচ্ছ, তখন ধরে নেবে তুমি অনেক আগেই পরাজিত হয়েছ। তবুও এই যুদ্ধ যেন লৌকিক রণসজ্জা। যখন নিজের লোকই বেইমানি করে, তখন তোমার শত ভীমের মতো শক্তি থাকা সত্ত্বেও তুমি যুদ্ধে পরাজিত হবে। এটাই বাস্তব। শত্রু কখনো বাইরের হয় না, সে তোমার নিজের আপনজনের মধ্যে থেকেই তোমাকে আঘাত করবে, ক্রমশ ঠেলে দেবে তোমাকে মৃত্যুর দিকে। কিন্তু এমন কি হয়েছিল যার জন্য তোমার আত্মা এখনো মুক্তি পায়নি? তখন সে কানু ডাকাত তার কথায় উত্তর দেয়, একদিন কানু ডাকাত রোজকার মতো এক জমিদার বাড়ি থেকে ডাকাতি করে ফিরে আসছিল। তখন দূর থেকে সে শুনতে পায় তার ওই মহলে বাঁচাও বাঁচাও বলে কেউ যেন চিৎকার করছে। ওই চিৎকারটা ছিল তার নিজের স্ত্রী সুমনা। তার গলার আওয়াজ শুনতে পেয়েই কানু ডাকাত ঘোড়া ছুটিয়ে মহলের দিকে এগিয়ে এলো। সে ভাবল হয়তো কোনো বাইরের শত্রু তার মহল আক্রমণ করেছে। তখনই সে তার সেনাপ্রধান কার্তিককে ডাকতে যাবে, কিন্তু দেখল তার স্ত্রী ও সন্তানকে একটা বড় গাছের সাথে বেঁধে রেখেছে আর তাদেরকে নির্মমভাবে তার সেই ধারালো চাবুকটা দিয়ে আঘাত করছে। তাদের অঙ্গ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সে যখনই তলোয়ারটা বার করে তার দিকে এগিয়ে যাবে, তখনই পিছন থেকে কেউ একজন তার শরীরটাকে বল্লম দিয়ে এভার ওভার করে দিয়েছে। পেছন ঘুরে দেখতেই চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসার মতো অবস্থা হয়ে যায়। কানু ডাকাত তখনও ঝাপসা চোখে দেখল কালো ছায়ার মধ্যে একটা প্রকাণ্ড শরীর আর দুটো কালো চোখ জলজল করছে। আর ওই চোখ দুটো তার চিরচেনা। এর কারণ নয়, এতদিন যাকে ওর সবচেয়ে বড় বিশ্বস্ত বলে মনে করত, সেই সেনা প্রধান কার্তিকেরই চোখ। সে তার সাথে বিশ্বাসঘাতকতা করল শুধুমাত্র এই সম্পত্তির মালিক হওয়ার জন্য। সে যদি একবার বলতো তাহলে কানু ডাকাত সম্পত্তির অর্ধেক তাকে দান করে দিত, কিন্তু না, এই পৃথিবীতে সবাই বিশ্বাসের যোগ্য হয় না। তাই মনে মনে প্রতিজ্ঞা করল সেই দিনই তার আত্মা মুক্তি পাবে, যেদিন কার্তিকের শরীরটা তার পায়ের নিচে থাকবে আর তাকে পিষে শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারবে, তার আগে নয়।
সর্দার জোরে জোরে চিৎকার করে বলল, পারবি পারবি তোরা তাকে আমার কাছে এনে দিতে পারবি? যদি পারিস তাহলে তোরা এখান থেকে বেরোতে পারবি, না হলে তোদেরকে এখানেই থেকে যেতে হবে সারা জীবনের জন্য। এ কথা শুনে আমার বাবা এবং নিমাই কাকা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা কার্তিককে এনে দেবো, কার্তিককে আপনার পায়ের কাছে এনে ফেলবো। বেশ, তাহলে যা, তোদেরকে আমি 7 দিনের সময় দিলাম। তোরা যদি 7 দিনের মধ্যে কার্তিককে এনে দিতে পারিস তাহলে তোরা সম্পূর্ণ মুক্তি পাবি, না হলে তোরা যেখানেই থাকিস না কেন তোদেরকে এখানে ফিরে আসতেই হবে। এ কথা বলেই দরজাটা খুলে যায় এবং আমার বাবা ও নিমাই কাকা সেখান থেকে কার্তিকের সন্ধানে বেরিয়ে পড়ে। নমস্কার বন্ধুরা, সাজবাতি স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজ আপনাদেরকে যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটা হলো রাতের শেষ বাস। তো শুরু হচ্ছে আজকের গল্প। রাজু আর তনুশ্রী যাচ্ছিল তাদের এক খুব কাছের বন্ধুর বিয়েতে। তার বন্ধুর বাড়ি এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটি মহেশপুর স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে অবস্থিত। সেহেতু তারা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কোনো কারণবশত ট্রেনটি প্রায় 4 ঘন্টা লেট ছিল। এই কারণে তাদের মহেশপুর স্টেশনে পৌঁছাতে প্রায় রাত 12:30 বেজে যায়। তারা ট্রেন থেকে নামতেই দেখল কেউ কোথাও নেই, না কোনো প্যাসেঞ্জার না কোনো রেল কর্তৃপক্ষ। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীর চিহ্ন মাত্র নেই। সেজন্য তারা দুজনে একসাথে হাঁটছে। এমন সময় হঠাৎ তাদের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। ট্যাক্সি ড্রাইভারটা গাড়ির কাজটা কিছুটা নিচু করলো। আপনাদের প্রাণের কি কোনো মায়া নেই? আপনারা এত রাতে এখানে কি করছেন? এই অঞ্চলে প্রথম নাকি? হ্যাঁ, আমরা এই গ্রামের প্রথমবার এসেছি, কিন্তু কেন বলুন তো? এখানে থাকলে কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনারা যাবেন কোথায় সেটা বলুন। আমরা যাব মাধবপুর গ্রামে, আমার বন্ধুর বিয়েতে। মাধবপুর গ্রাম? আপনাদের প্রাণের কি কোনো মায়া নেই? মানে আপনি এসব কি বলছেন? বাবু মশাই, আপনি এমনভাবে বলছেন যে ওই গ্রামের বিষয়ে কিছুই জানেন না। আমার কথাটা শুনুন, আপনারা ফিরে যান। আরে ভাই, আপনার এই ফালতু কথা বন্ধ করুন আর বলুন আপনি যেতে পারবেন কি না। না না বাবু, আমি যেতে পারবো না। আপনাদের প্রাণের মায়া না থাকলেও আমার প্রাণের মায়া আছে। আরে কি সমস্যা ভাই? আপনি যদি চান 1 থেকে 200 টাকা আপনাকে আরও বেশি দেব, কিন্তু আপনি চলুন। আপনারা দেখছি আমার পিছনই ছাড়ছেন না। আচ্ছা ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু আমাকে 500 টাকা দিতে হবে। কি 500 টাকা? ঠিক আছে, অগত্যার সমস্যায় যখন পড়েছি তখন তো যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, চলুন। গাড়িতে উঠে রাজু আর তনুশ্রী শান্তির একটা শ্বাস নেয়। গাড়িটা সশব্দে গ্রামের দিকে এগিয়ে চলে। চলতে চলতে একটা জঙ্গলের সামনে আসতেই গাড়িটা হঠাৎ যেন একটা গড়গড় শব্দ করে বন্ধ হয়ে যায়। বাবু মশাই, এই ট্যাক্সি আর আগে যেতে পারবে না। আপনারা এখানেই নেমে যান আর আমাকে 200 টাকা দিন, কিন্তু খুব সাবধান। হে ভগবান! হ্যাঁ, এ নিন আপনার টাকা। এখন ভগবানই জানে এখান থেকে আর কত দূর হেঁটে হেঁটে যেতে হবে। এই চল রে। রাজু আর তনুশ্রী দুজনে গাড়ি থেকে নেমে সোজা মাধবপুরের রাস্তা ধরে হাঁটতে থাকে। সামনে গভীর জঙ্গল, যতদূর চোখ যায় গাছপালা ছাড়া আর কিছুই যেন নজরে পড়ে না। আশপাশ থেকে বন্য জন্তু, সেই সাথে পেঁচার ডাক ভেসে আসছে গভীর জঙ্গলের ভেতর থেকে। তারা বেশ কিছু দূরে হাঁটতে হাঁটতে হঠাৎ তনুশ্রীর মনে হলো তাদের পেছনে কেউ একজন যেন ধাওয়া করছে। এমন মনে হতেই তনুশ্রী হঠাৎ দাঁড়িয়ে গেল এবং সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। পেছন দিকে ফিরেই রাজু তনুশ্রীকে জিজ্ঞাসা করে, কি রে, তুই হঠাৎ দাঁড়িয়ে পড়লি? রাজুর কথা শুনে তনুশ্রী বলে, ওদের কেউ যেন পিছু করছে। আরে না না রে, ওটা তোর মনের ভুল, বুঝলি তো। চল চল। তারপর তারা দুজনে আবার এগিয়ে চলে। হঠাৎ দূর থেকে একটা আলো তাদের দিকে ঠিকরে আসছে। আলোটা একসময় তাদের সামনে আসতেই তারা বুঝতে পারলো ওটা একটা বাস। বাসটা একেবারে তাদের সামনে এসে দাঁড়ালো। এটা দেখে তনুশ্রী রাজুকে বলল, এত রাতে জঙ্গলের ভিতর বাস কোথা থেকে এলো? আরে অত শত ভাবিস না, বাস যখন চলে এসছে চল উঠে পড়ি। বাসের দরজাটা খুলতেই তারা দেখতে পেল বাসের ভেতর কেউ কোথাও নেই, পুরো বাসটাই ফাঁকা। ওরা দুজনে ভয়ে ভয়ে বাসের কোণে একটা সিটে গিয়ে বসলো। কিছুক্ষণ পর বাসের কেবিন থেকে একটা কন্ডাক্টর বেরিয়ে এসে তাদের জিজ্ঞাসা করে, আপনারা কোথায় যাবেন? আমরা মাধবপুর যাব। নিশ্চয়ই, কেন নয়। এই বাস অবশ্যই আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। এ কথা শুনে তারা একটু চমকে ওঠে।
তারপর বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো। তারা এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে তাদের কিছুক্ষণের মধ্যেই চোখ বুজে এলো। আচমকা তাদের কানে এক ভয়ানক আর হাসির কান্না ভেসে আসে। তারা চোখ খুলতেই দেখলো তাদের সামনে বাসের প্রত্যেকটা সিটে কয়েকজন মানুষ বসে আছে, যাদের মধ্যে কারোর হাত নেই, তো কারোর মুন্ডু নেই, তো আবার কারোর চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, আবার কারো মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এগুলো দেখে তারা দুজনে খুব ভয় পেয়ে গেল। তনুশ্রী জোরে চিৎকার করে বলতে লাগলো, বাস থামাও, বাস থামাও, আমরা নেমে যাব, বাস থামাও, বাস থামাও। কিন্তু তারা যত চিৎকার করছে ততই যেন বাসের গতি বাড়ছে। বেগতিক দেখে তারা দুজনে চলন্ত বাস থেকে ঝাঁপ দিল। তারপর বাসটা মুহুর্মুহু জঙ্গলের দিকে এগিয়ে গেল আর অদৃশ্য হয়ে যায়। ওরা দুজনে ওখানেই অচেতন হয়ে পড়ে থাকে। পরদিন সকালে ওদের যখন চোখ খোলে, দেখলো ওদের বন্ধু অলোকেশের বাড়িতে শুয়ে আছে। তোদেরকে আমাদের গ্রামের একজন জঙ্গলে পড়ে থাকতে দেখে আমাদের বাড়িতে নিয়ে এসছে। অলোকেশ তনুশ্রী আর রাজুর মুখ থেকে সমস্ত ঘটনা শুনে, আজ থেকে 2 বছর আগে এক ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় একটা বাসের সমস্ত যাত্রী মারা যায়। তারপর থেকেই ওই জঙ্গলের পথে মাঝে মাঝে একটা বাস চলতে দেখা যায়। আমাদের গ্রামের অনেকেই ওই বাস চলতে দেখেছে। তোদের কপাল ভালো যে তোরা বেঁচে ফিরেছিস। তারপর ওরা দুজনে বন্ধুর বিয়ে কাটিয়ে 2 দিন পর নিজেদের বাড়ি ফিরে যায়। আপনারা শুনলেন রাতের শেষ বাস। গল্প পাঠে আমি হৃদয়, গল্পে প্রধান চরিত্রে আছে সৌরভ, ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে বিজয়, বাস কন্ডাক্টরের চরিত্রে জয়ন্ত এবং অলোকেশের চরিত্রে সম্রাট। শেষ হলো আজকের গল্প রাতের শেষ বাস। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাজবাতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর দেখতে থাকুন সাজবাতি স্টুডিও।